বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পশ্চিমবঙ্গে সরকার গঠন করেই বাংলাদেশ সীমান্তে নজর বিজেপির। কাঁটাতার বসাতে বিএসএফ কে জমি বরাদ্দ শুরু, ৪৫ দিনে ৬০০ একর দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু। যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য আখ্যা ট্রাম্পের। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম। হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসির। লেবাননে ভেঙে পড়ছে যুদ্ধবিরতি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে স্বাস্থ্যকর্মী সহ নিহত অর্ধশতাধিক। জাতিসংঘের উদ্বেগ। এবং ৮ মাস পর কারাগার থেকে মুক্ত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২/৩ সাজা ভোগের পর ছাড়া পেলেন প্যারোলে। বাকি সময় থাকবেন নজরদারিতে। ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠন করেই সীমান্তে নজর বিজেপির। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এছাড়া কেন্দ্রীয় সরকারের সব সামাজিক কর্মসূচি রাজ্যে চালুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্ষমতায় বসার প্রথম দিনেই বাংলাদেশ সীমান্তের দিকে কড়া প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে আগামী ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন বিজেপি সরকার। বিজেপির নতুন রাজ্য সরকারের সিদ্ধান্ত এখন থেকে বাংলাদেশ সীমান্তে আরও কড়া নজরদারি চালাতে এবং অনুপ্রবেশ ঠেকাতে আটকে থাকা কাঁটাতারের বেড়া প্রকল্প নতুন করে চালু করা হবে। এর জন্য ৬০০ একর জমি দেয়া হবে বিএসএফ কে। সোমবার থেকেই জমি বরাদ্দের কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তের পাশাপাশি মমতা প্রশাসনের নেয়া সব ধরনের জনমুখী প্রকল্প নতুন সরকার চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো সহ তৃণমূল কংগ্রেসের হাতে নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকটে এবার নড়ে চড়ে বসেছে ভারত। ভারতীয় রুপির উপর চাপ বাড়ায় দেশবাসীকে সোনা কেনা কমানো, বিদেশ ভ্রমণ স্থগিত রাখা এবং প্রয়োজন হলে বাসা থেকে অফিস করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থনীতিতে চাপ বাড়ার ইঙ্গিতের মধ্যেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে নতুন নীতিগত সংকেত হিসেবে। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো শিল্প খাতে ব্যবহৃত এলপিজি ও জেট ফুয়েলের দাম বাড়ালেও সাধারণ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে। এতে চেষ্টা চলছে ভোক্তাদের উপর সরাসরি চাপ এড়ানোর। তবে বৈশ্বিক দামের ওঠানামা সরকারের নীতিগত ভারসাম্যকে করে তুলেছে কঠিন। রোববার ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় নাগরিকদের ব্যয় কমানোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ১ বছরের জন্য সোনা কেনা এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমানো এবং যেখানে সম্ভব বাসা থেকে অফিস করার ব্যবস্থা চালু রাখা প্রয়োজন। বলেন, বৈশ্বিক বাজারে তেল ও জ্বালানির দাম বাড়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়েছে। তাই পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো এখন জাতীয় স্বার্থের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাশ্রয়ী জীবনযাত্রাকে গুরুত্ব দেন তিনি। অনলাইন মিটিং, দূরবর্তী কাজ বাড়ালে জ্বালানির ব্যবহার কমবে বলে মনে করেন মোদী। ব্যবসা ও অফিস ব্যবস্থাপনাতেও এই পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। এটি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা সরকারের। শুরুতেই নিজের জাত চেনানো বলতে যা বোঝায় তাই যেন করে দেখানোর বার্তা দিল নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর এই বৈঠক ঘিরে ছিল বাড়তি আগ্রহ। নবান্নে অনুষ্ঠিত সভায় প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে স্বাস্থ্য, চাকরি ও সীমান্ত নিরাপত্তা সহ নানা ইস্যুতে ইঙ্গিত দেওয়া হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার। আলোচিত সিদ্ধান্তগুলোর একটি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করা। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় বহু চাকরি প্রার্থী বয়সসীমা পেরিয়ে গেছে। এই বাস্তবতা তুলে ধরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, যারা বছরের পর বছর চাকরির অপেক্ষায় থেকেও সুযোগ পাননি তাদের প্রতি আমাদের দায় আছে।
স্বাস্থ্য খাতেও বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। এতদিন কেন্দ্রীয় প্রকল্প থেকে দূরে থাকা পশ্চিমবঙ্গ এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। সরকারের দাবি, এর ফলে রাজ্যের কোটি কোটি মানুষ সরাসরি আসবে কেন্দ্রীয় স্বাস্থ্যসেবার আওতায়। শুভেন্দুর ভাষায়, স্বাস্থ্যসেবা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা মানুষের অধিকার। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। সীমান্তবর্তী এলাকায় প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। সরকারি সূত্রের দাবি, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকাতে এটিকে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। প্রথম দিনেই শীর্ষ আমলা, পুলিশ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই বিজেপি সরকার বোঝাতে চেয়েছে তারা শুধু ক্ষমতায় আসেনি, দ্রুত প্রশাসনিক নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করতে চায়। মন্ত্রিসভার বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, সরকার সরকারের মতো চলবে, দলের সঙ্গে সরকারের যোগাযোগ থাকবে, তবে এই সরকার বিজেপির সরকার হবে না, পশ্চিমবঙ্গের সরকার হবে। দীর্ঘ ১.৫ দশক তৃণমূল কংগ্রেসের শাসনে চলেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রে বিজেপির শাসন থাকায় নানা প্রকল্পে যুক্ত হয়নি তৃণমূল শাসিত রাজ্য সরকার। এবার বিজেপি ক্ষমতায় এসে কেন্দ্রীয় প্রায় সব প্রকল্প যুক্ত হওয়ার ঘোষণা দিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের উপর গুরুত্ব আরোপের কথা বলেছে তেহরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একদিনে ১/২ শতাধিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ চিকিৎসা কর্মীও রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত জুড়ে পাল্টাপাল্টে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসব হামলায় বেসামরিক হতাহতের সংখ্যায় বাড়ছে। নিহত হয়েছেন শতাধিক চিকিৎসা কর্মী, আহত হয়েছেন ২০০-র বেশি। এতে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতের মধ্যে কয়েক দফা আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় ৮ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার প্রায় ২/৩ সাজা ভোগের পর প্যারোলে মুক্তি পান তিনি। এ সময় ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল কারাগারের সামনে সাদা শার্ট পরা ৭৬ বছর বয়সী এই নেতাকে ঘিরে পরিবারের সদস্য ও সমর্থকরা উল্লাস করেন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাও। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাজাপ্রাপ্ত থাকসিন সিনাওয়াত্রা ২০২৩ সালের ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন। এরপর অসুস্থতার অভিযোগে দীর্ঘ সময় হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে ছিলেন তিনি। পরে আদালত রায় দেন, অপ্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে কারাগার এড়ানোর চেষ্টা করা হয়েছিল। বাকি সাজা চলাকালে তাকে ইলেকট্রনিক নজরদারিতে থাকতে হবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। সমালোচকদের ভুল প্রমাণ করার অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লেবার পার্টি দেশের বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার দাবি, এসব দল সমাধানের চেয়ে দোষারোপের রাজনীতিতে বেশি মনোযোগী। নিজ সরকারের সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি তিনি স্বীকার করেন সরকার ভুলও করেছে এবং সাধারণ মানুষ এখনো দ্রুত পরিবর্তন দেখতে চায়। এদিকে পরিস্থিতি আরো জটিল হয়েছে লেবার এমপি ক্যাথরিন ওয়েস্টের হুমকিতে।
সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও প্রশাসনিক পদে আনা হয়েছে নতুন মুখ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্যানুযায়ী একাধিক পদে নতুন নিয়োগ দেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রেসিডেন্টের ভাই মাহের আল শারাকে প্রেসিডেন্সির মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক হোমস গভর্নর আব্দুর রহমান বদরুদ্দিন আল আমা। এছাড়া তথ্য মন্ত্রণালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভিন্ন প্রদেশে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বাশার আল আসাদের পতনের পর দেশটিতে এটি প্রথম বড় প্রশাসনিক পুনর্গঠন। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ইরানের মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মাহমুদিকে তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইরানের কারা কর্তৃপক্ষ তার সাজা করে তাকে তেহরানের পার্স হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়। বর্তমানে তিনি নিজস্ব চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। গেল কয়েক মাসে কারাগারে থাকার সময় তিনি অন্তত 2 বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বলে দাবি করেন তার পরিবার। নারী অধিকার ও দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেল জয়ী এই মানবাধিকার কর্মী চীনের মহাকাশ স্টেশন তিয়াঙ্গং এ নতুন করে রসদ পাঠিয়েছে দেশটি, যার মধ্যে রয়েছে নতুন স্পেস স্যুট, মহাকাশে ব্যবহারের ট্রেডমিল, জ্বালানি, প্রয়োজনীয় জীবন ধারণ সামগ্রী ও বিভিন্ন যন্ত্রাংশ। স্থানীয় সময় সোমবার সকালে হাইনান প্রদেশের ওয়েংচাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়ানজো 10 নামের কার্গো মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। চায়না ম্যান স্পেস এজেন্সি জানায় লং মার্চ 7Y11 রকেটের মাধ্যমে উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পর নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে যানটি। এরপর সফলভাবে এর সৌর প্যানেলও খুলে যায়। প্রায় 6.2 টন সরঞ্জাম সহ বিভিন্ন সামগ্রী নিয়ে মহাকাশ স্টেশনের পথে রয়েছে যানটি। আগের মিশনের তুলনায় এটি কক্ষপথে প্রায় 12 মাস অবস্থান করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। স্থানীয় সময় সোমবার সকালে ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুগামী টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস A330 উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আগুন ও ধোঁয়া দেখা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিমানে থাকা 277 জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর স্বাভাবিকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দর। এতে কাঠমান্ডুগামী কয়েকটি ফ্লাইটকে আকাশেই অপেক্ষায় রাখা হয়। মরুভূমির গভীরে হঠাৎ হেলিকপ্টারের শব্দ। একজন রাখাল দূর থেকে দেখলেন এমন কিছু চলছে যা ওই নির্জন এলাকায় স্বাভাবিক নয়। কয়েক ঘন্টার মধ্যে ইরাকের সেনারা মিলিটারি ভেহিকেল হামভি নিয়ে রওনা দিলেন রহস্য খুঁজতে। কিন্তু তারা যতই সামনে এগুচ্ছিলেন ততই যেন ঢুকে পড়ছিলেন অদৃশ্য কারো নজরদারির মধ্যে। তারপর হঠাৎ শুরু হয় গুলিবর্ষণ। পরে যা সামনে আসে তা যেন মধ্যপ্রাচ্যের স্নায়ুযুদ্ধের এক সিনেম্যাটিক অধ্যায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঠিক আগে ইসরায়েল গোপনে ইরাকের পশ্চিম মরুভূমিতে একটি সামরিক ঘাঁটি গড়ে তোলে। সেখানে অবস্থান করছিল ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা। ঘাঁটিটি ব্যবহার করা হচ্ছিল যুদ্ধ বিমান পরিচালনা, সরঞ্জাম সরবরাহ এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পুরো কাজটাই হয়েছিল যুক্তরাষ্ট্রকে জানিয়ে। এই ঘাঁটি তৈরির মূল উদ্দেশ্য ছিল একটাই, ইরানের আকাশে যদি কোনো ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হয় তাহলে পাইলটদের দ্রুত উদ্ধার করা। এর জন্য সেখানে বিশেষ সার্চ অ্যান্ড রেস্কিউ টিম মোতায়েন করা হয়েছিল। শুধু উদ্ধারকারী দলই নয়, সেখানে এমন কমান্ডো ইউনিটও ছিল যারা শত্রুর ভূখণ্ডে ঢুকে অভিযান চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত। কারণ ইসরায়েল জানতো ইরানের মতো প্রায় 1000 মাইল দূরের দেশে দীর্ঘ বিমান অভিযান চালানো মানেই বিশাল ঝুঁকি। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছিল। তখন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন সেনারাই 2 পাইলটকে উদ্ধার করতে সক্ষম হন। তবে সেই অভিযানে ইসরায়েলি বাহিনীও অংশ নেয়। তারা আকাশ থেকে হামলা চালিয়ে মার্কিন উদ্ধারকারী দলকে নিরাপত্তা দিচ্ছিল। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মার্চের শুরুতে এই ঘাঁটি খোঁজ পেয়ে গিয়েছিল ইরাক।
স্থানীয় এক রাখাল মরুভূমির মধ্যে অস্বাভাবিক হেলিকপ্টার চলাচল দেখতে পান। তিনি তখন এই খবর ইরাকের সেনাবাহিনীকে দেন। সেই সূত্র ধরে ইরাকি সেনারা তদন্তে যায়, কিন্তু তারা বুঝতেই পারেনি তারা এমন এক ঘাঁটির দিকে এগোচ্ছে যেটিকে যে কোনো মূল্যে গোপন রাখতে চায় ইসরায়েল। ইরাকি সেনারা যেদিন হামবি নিয়ে ওই ঘাঁটি অভিযানে বের হয়, সেদিন তাদের উপর বিমান হামলাও চালায় ইসরায়েল। এতে একজন ইরাকি সেনা নিহত এবং আরো 2 জন আহত হন। ওই ঘটনার বিষয়ে জানতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে ইরাক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি এই ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এমনকি ইরাক সরকার ওই ইসরায়েলি ঘাঁটির বিষয়ে জানতো কিনা তা নিয়েও কোনো কথা বলেননি ওই মুখপাত্র। পরে মার্চ মাসে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ইরাক। সেখানে বলা হয় ইরাকি সেনাবাহিনীর উপর হামলায় বিদেশি বাহিনী জড়িত ছিল। যদিও ইরাক প্রথমে যুক্তরাষ্ট্রকে দায়ী করে, কিন্তু পরে বিষয়টি সম্পর্কে অবগত একজন দাবি করেন ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি। এই রহস্যময় সংঘর্ষ দ্রুতই ইরাক ও আরব বিশ্বের গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে। কারা হামলা চালালো, কারা মরুভূমিতে লুকিয়েছিল, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। ইসরায়েল অবশ্য পুরো বিষয়টি নিয়ে প্রায় প্রথম থেকেই নীরব থেকেছে। তবে মার্চের শুরুতে নিজের বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইরানের বিমান বাহিনীর প্রধান তোমের বার লিখেন, সম্প্রতি বিমান বাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন কিছু বিশেষ মিশন পরিচালনা করছেন যা কল্পনাকেও হার মানাতে পারে। অনেকের মতে তিনি হয়তো এই ধরনের গোপন অভিযানের কথাই বলছিলেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পুরো ঘটনাই আসলে আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা দেখিয়েছে। এখন যুদ্ধ শুধু সীমান্তে নয়, হয় মরুভূমির অস্থায়ী ঘাঁটিতে, গোপন কমান্ডো অভিযানে, আর এমন সব জায়গায় যার অস্তিত্ব সাধারণ মানুষ জানতেই পারে না। হরাইজন এনগেজ নামের এক কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠানের গবেষণা প্রধান মাইকেল নার্স বলেন, ইরাকের পশ্চিমাঞ্চল মরুভূমি এতটাই বিশাল ও জনশূন্য যে সেখানে গোপন ঘাঁটি তৈরি করা তুলনামূলক সহজ। 1991 ও 2003 সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সও এই এলাকাটি ব্যবহার করেছিল। নার্স আরো বলেন, স্থানীয় বাসিন্দারা বহু বছর ধরেই অস্বাভাবিক সামরিক তৎপরতা দেখতে অভ্যস্ত। কখনো আইএস, কখনো বিশেষ বাহিনী। মরুভূমির ওই অঞ্চল বহুদিন ধরেই ছায়া যুদ্ধের মঞ্চ। আর এবার সেই মঞ্চে যোগ হয়েছে আরেকটি নাম, ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার এক নতুন ঘোষণা দিলেন। এতকাল যে মার্কিন সামরিক সহায়তাকে ইসরায়েলের রক্ষা কবচ মনে করা হতো, সে যুক্তরাষ্ট্রের উপর থেকে এবার নির্ভরতা কমাতে চান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সাফ জানিয়েছেন, আগামী 1 দশকের মধ্যে মার্কিন সামরিক সাহায্য শূন্যে নামিয়ে আনতে চান তিনি। ইসরায়েল বছরে মার্কিন সামরিক সহায়তা পায় $3.8 বিলিয়ন। 2018 থেকে 2028 সালের মধ্যে মোট $38 বিলিয়ন দেওয়ার এক বিশাল চুক্তিও রয়েছে এই দুই দেশের মধ্যে। কিন্তু নেতানিয়াহু বলেন, এই আর্থিক সম্পর্ক একেবারে নতুন করে সাজানোর সঠিক সময় এখনই। আমি পরবর্তী কংগ্রেসের জন্য অপেক্ষা করতে রাজি নই, বরং এখনই কাজ শুরু করা প্রয়োজন। হঠাৎই বদলে যাওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে ইসরায়েল এখন অর্থনৈতিকভাবে আরো বেশি স্বাবলম্বী হতে এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চাইছে। অনুষ্ঠানে উপস্থাপক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ও আইন প্রণেতাদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কেন কমছে? নেতানিয়াহুর সোজা সাপটা উত্তর, সোশ্যাল মিডিয়া। পিউ রিসার্চের মার্চ মাসের এক জরিপে বলা হয়েছে 60% মার্কিন প্রাপ্তবয়স্কের ইসরায়েল নিয়ে এখন বেশ নেতিবাচক ধারণা। পাশাপাশি 59% মানুষের আস্থা খুব কম বা একেবারেই নেই, যা গত বছরের তুলনায় এই হার প্রায় 7% বেশি। নেতানিয়াহু মনে করেন কয়েকটি দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কারসাজি করে ইসরায়েলের মারাত্মক ক্ষতি করেছে। যদিও তিনি সেন্সরশিপে বিশ্বাস করেন না, তবে এই অনলাইন প্রচারণাকেই জনসমর্থন হ্রাসের প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন তিনি। ইরানে ইসরায়েলের সামরিক পরিকল্পনা কি বা কবে হামলা হবে এমন প্রশ্নের উত্তরে মুখে কুলু পেটেছেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর স্বপ্ন, যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা দুর্বল বা উৎখাত হয়, তবে হিজবুল্লাহ, হামাস আর হুতিদের মতো গোষ্ঠীগুলো এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কারণ তেহরানের সন্ত্রাসী প্রক্সি নেটওয়ার্ক তখন আর কাজ করবে না।
ইরানের শাসন কি সত্যি উৎখাত করা সম্ভব? এমন প্রশ্নে নেতানিয়াহু দেন এক রহস্যময় জবাব। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এটি কি সম্ভব, তাহলে বলবো হ্যাঁ, আর যদি জিজ্ঞাসা করেন এটি কি নিশ্চিত, তাহলে বলবো না। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধবন্ধে ইরানের দেওয়া জবাব 10 মে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান। কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের দেওয়া জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবানন পরিস্থিতি ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কিভাবে বা কখন আবার খুলে দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচি সহ বিবাদমান আরও কিছু বিষয় নিয়ে আলোচনা শুরুর আগে লড়াই বন্ধের বিষয়ে তেহরান এ জবাব দিল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের উপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা সহ দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে জানিয়েছে, ইরান তাদের উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান ইরানের এ জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে বলে একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা করিয়ে দিতে তেমন সাফল্য পায়নি পাকিস্তান। ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের জবাবে সবশেষ যে উত্তর দিয়েছে তেহরান তা মনোপুত হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফলে ফের বাড়ছে উত্তেজনা। আর এই উত্তেজনার মধ্যেই নতুন খবর, ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই হঠাৎ কেন ভারত যাচ্ছেন আরাঘচি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, আগামী 14 ও 15 মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতেই আরাঘচির এই সফর। মূলত আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন হিসেবেই এই বৈঠকে মিলিত হবেন ব্রিক্সের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান যুদ্ধের জেরে যখন বিশ্বজুড়েই ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, অনিশ্চিত হয়ে পড়েছে বৈশ্বিক পরিস্থিতি, তখন বিশ্বের উদীয়মান বড় অর্থনীতির দেশগুলোর নেতাদের এই বৈঠকটি হতে যাচ্ছে বেশ তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্য ইস্যুতে এই বৈঠকে হবে গুরুত্বপূর্ণ আলোচনা। ব্রিক্স বৈঠকে যোগ দেওয়া ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে আরাঘচির, যেখানে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হতে পারে তাদের। তাছাড়া ইরানের সঙ্গে ভারতের সম্পর্কটাও বেশ পুরনো। গত বছরের মে মাসেও ভারত সফর করেছেন আরাঘচি। সে সময় ভারত ইরান মৈত্রী চুক্তির 75 বছর পূর্তি উপলক্ষে পর্যালোচনা করা হয়। দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে হয় আলোচনা। সব মিলে যুদ্ধের এই কঠিন সময়েও অন্তত 4 বার কথা বলেছেন জয়শঙ্কর ও আরাঘচি। গত 13 বছর ধরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। অত্যাধুনিক স্টেলথ ফাইটার, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং বিশাল পারমাণবিক অস্ত্র ভান্ডার দিয়ে পিপলস লিবারেশন আর্মিকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই শক্তির শিখরে পৌঁছেই এখন এক নজিরবিহীন সংকটে পড়েছেন শি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বেইজিং এ সামরিক নীতি নির্ধারণী এক সভায় শি জিনপিং এর শুদ্ধি অভিযানের ভয়াবহ একটি রূপ ফুটে উঠেছে। যেখানে 1 বছর আগেও প্রায় 40 জন জেনারেল উপস্থিত থাকতেন, সেখানে এবার দেখা গেছে মাত্র হাতে গোনা কয়েকজনকে। সেই অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, সেনাবাহিনীতে এমন কেউ থাকতে পারবে না যাদের মনে পার্টির প্রতি দ্বিধা বা বিভক্ত আনুগত্য রয়েছে। তাইওয়ানের অধ্যাপক চিয়েন ওয়েনপুর মতে, শি জিনপিং যখন জনসমক্ষে ডিভাইডেড হার্ট শব্দটি ব্যবহার করেন, তখন বুঝতে হবে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। এটি তার গত 13 বছরের শাসনামলের অন্যতম বড় রাজনৈতিক সংকট।
শির এই শুদ্ধি অভিযান একসময় কেবল দুর্নীতির বিরুদ্ধে লড়াই মনে হলেও এখন তার রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ে রূপ নিয়েছে। এই অভিযানের সবচেয়ে বড় শিকার হয়েছেন শির একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কমান্ডার জেনারেল ঝাং ইউস্কিয়া। বিপ্লবী পরিবারের সন্তান এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা সম্পন্ন ঝাংকে শি নিজেই শীর্ষ জেনারেল বানিয়েছিলেন, কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে শেষ পর্যন্ত পদ হারাতে হয়েছে ঝাং ইউস্কিয়াকে। এছাড়া গত সপ্তাহেই 2 সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক আদালত। মূলত পার্টি অস্ত্রের নিয়ন্ত্রণ করবে। মাও সে-তুংয়ের এই পুরনো নীতি পুনঃপ্রতিষ্ঠা করতেই সে এই কঠোর পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন সে এখন পেশাদার দক্ষতা বনাম রাজনৈতিক আনুগত্যের এক কঠিন দ্বন্দ্বে আটকে পড়েছেন। যুদ্ধজয়ী অভিজ্ঞ জেনারেলদের সরিয়ে তিনি এখন এমন কর্মকর্তাদের উপর নির্ভর করছেন যাদের কাজ মূলত গোয়েন্দাগিরি এবং তদন্ত করা। বর্তমানে শির পাশে টিকে থাকা শীর্ষ জেনারেল ঝাং সেংমিন মূলত একজন তদন্তকারী, যিনি বাহিনীর ভেতরে মগজ ধোলাই এবং নজরদারির দায়িত্ব পালন করেন। ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানিয়েল ম্যাটিংলি প্রশ্ন তুলেছেন, শি জিনপিং নিজেই যা গড়ে তুলেছেন তা কেন নিজেই ভাঙছেন? এর উত্তর লুকিয়ে আছে শির এক রুদ্ধদ্বার বক্তৃতায়, যেখানে তিনি জানিয়েছেন সামরিক আধুনিকায়নের জন্য তিনি যাদের বেছে নিয়েছিলেন তারা দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতার এই সময়ে এই সামরিক অস্থিরতা চীনের যুদ্ধ প্রস্তুতিকে ব্যাহত করতে পারে। হু জিনতাওয়ের আমলে সামরিক বাহিনীর উপর বেসামরিক নেতৃত্বের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ার যে উদাহরণ শি দেখেছিলেন, তিনি তা কোনোভাবেই ফিরতে দিতে চান না। তার কাছে এখন যুদ্ধের প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রশ্নাতীত আনুগত্য। শি জিনপিং চীনের সামরিক বাহিনীকে আধুনিক করেছেন ঠিকই, কিন্তু বাহিনীর শীর্ষ স্তরে আস্থার যে সংকট তৈরি হয়েছে তা তার নিজের স্বপ্নকেই হুমকির মুখে ফেলেছে। বর্তমানে বেইজিং এর বার্তা পরিষ্কার, কারো পেশাদারি দক্ষতা যত বেশি হোক না কেন, আনুগত্যে বিন্দুমাত্র খাত থাকলে তাকে করুণ পরিণতির মুখোমুখি হতে হবে। 4 মে থেকে শুরু হওয়া এই নতুন পর্যায়ের আদর্শিক শুদ্ধিকরণ অভিযান ইঙ্গিত দিচ্ছে যে PLA তে রদ বদলের এই পালা এখনই থামছে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।